Hello friends, welcome to my YouTube channel The Way Plus Education. So friends, প্রাইমারি টেট ইন্টারভিউ 2025 যে শুরু হয়েছিল অর্থাৎ 2026 সালে যে ইন্টারভিউগুলো চলছে সেখানে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো করা হচ্ছে সেগুলো নিয়ে একদম ডিটেলস আলোচনা করব এবং এর পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা করব। কারণ এবারের ইন্টারভিউ গত যে ইন্টারভিউগুলো হয়েছে তার তুলনায় কিন্তু এবার অন্যরকম। কারণ প্রত্যেকবার যে ফেজ হচ্ছে সেখানে প্রত্যেকবার কিন্তু ইন্টারভিউর যে প্রশ্নপত্রের ধরন সেগুলো চেঞ্জ হচ্ছে এবং কোথা থেকে কিভাবে প্রশ্ন করছে তার সাথে সাথে কী কী প্রশ্ন আসছে সম্পূর্ণ ডিটেলস আলোচনা করব। তো আজকের সেশনে বা আজকে ক্লাস হচ্ছে 1, অর্থাৎ এটা লাস্ট মিনিট সেশন হিসেবে তোমরা ধরতে পারো। এবং এখানে যে প্রশ্নগুলো হচ্ছে সেগুলো সম্পূর্ণভাবে যে গত যে ফেজগুলো হয়ে গেছে অলরেডি, অর্থাৎ ফেজ নাম্বার 5 পর্যন্ত যে ইন্টারভিউগুলো হয়েছে সেখান থেকে কেমন প্রশ্ন করা হয়েছিল এবং আগামী যে ফেজগুলো রয়েছে অর্থাৎ 6 ফেজ থেকে 10 ফেজ বা বাকি যে ফেজগুলো হতে চলেছে সেখানে কী ধরনের প্রশ্ন করা হবে তার ডিটেলস কিন্তু আলোচনা করা হচ্ছে এই ক্লাসের মধ্য দিয়ে। তো সকলকে বলবো যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কেউ স্কিপ করবে না। প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং কোথা থেকে প্রশ্ন আসছে তার ডিটেলস আমি কিন্তু তোমাদের সামনে তথ্যগুলো তুলে ধরবো। তাহলে তোমরা বুঝতে পারবে যে কোনগুলো পড়া উচিত এবং কোনগুলো স্কিপ করা উচিত। কারণ যেহেতু এবারে ইন্টারভিউটা একটা অন্যরকমভাবে হচ্ছে এবং ফাইটটাও খুব গুরুত্বপূর্ণ, কারণ হিউজ পরিমাণ ক্যান্ডিডেট কিন্তু পাস করেছে এবং ইন্টারভিউতে বসতে চলেছে বা বসছে এবং সাথে সাথে যে শূন্যপদ সেটাও কিন্তু খুবই কম। আর তোমরা এর আগে জেনেছো আমি ক্লাস দিয়েছি যেখানে বলেছি আপডেট হিসেবে যে 2014তে যারা টেট কোয়ালিফাইড করেনি এবং 6 নম্বর যে প্রশ্ন ভুল ছিল তার ভিত্তিতে সুপ্রিম কোর্ট গতকাল কিন্তু রায় দিয়েছে যেখানে প্রত্যেকেই 6 নম্বর পাবে। সেক্ষেত্রেও কিন্তু কম্পিটিশন বাড়তে চলে যদি এই রিক্রুটমেন্টে বসে, যদিও এটা নিয়ে কিন্তু দ্বিমত রয়েছে যে নতুন রিক্রুটমেন্ট প্রসেসে তারা অংশগ্রহণ করতে পারবে না এই চলতি নিয়োগে। পরবর্তী যদি কোনো রিক্রুটমেন্ট আসে তাহলে কিন্তু সেখানে তারা কিন্তু অংশগ্রহণ করবে। তো এবারে যারা চাকরি সুনিশ্চিত করতে চাও অবশ্যই বলবো ক্লাসগুলো দেখো মন দিয়ে, আর ভিডিওটা পারলে লাইক করবে, শেয়ার করবে। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, কারণ প্রাইমারি রিলেটেড ইন্টারভিউর অনেক ক্লাস অলরেডি এর আগে করানো হয়ে গেছে। তোমরা যদি পারো তো সেগুলো একবার দেখে নেবে, চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ভিজিট করতে পারো, সেখানে অনেক ক্লাস কিন্তু করানো হয়েছে। তো চলো কথা না বাড়িয়ে ক্লাসগুলো এক এক করে শুরু করা যাক। কম কম প্রশ্ন রেখেছি যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয় এবং প্রত্যেক দিন কন্টিনিউভাবে এই ক্লাসগুলো চলবে। তো অবশ্যই সকলকে বলবো ক্লাসগুলো দেখার চেষ্টা করবে। তো দেখো আমি ক্লাসগুলো একদম ডিটেলসভাবে আলোচনা করেছি যে কী কী প্রশ্ন করা হচ্ছে এবং প্রত্যেক সাবজেক্টে কে কী অনার্স রয়েছে সেখান থেকেও কী কী প্রশ্ন করেছে তারও কিন্তু ডিটেলস ব্যাখ্যা করবো বা বলে দেবো ক্লাসের শেষে। তো সকলে ক্লাসটা দেখো। দেখো আজকে প্রথম প্রশ্ন যেটা করা হয়েছিল যে সরপুরিয়া কোথায় পাওয়া যায়। তো সরপুরিয়া দেখো পাওয়া যায় সেটা হচ্ছে কৃষ্ণনগরে। এবার এই যে কৃষ্ণনগরে সরপুরিয়া পাওয়া যায় এখান থেকে কিন্তু অনেক রকমের প্রশ্ন করতে পারে। এটা কিন্তু নদিয়া ডিস্ট্রিক্টে যখন ইন্টারভিউ হয় অর্থাৎ ফেজ নাম্বার মনে হচ্ছে সম্ভবত 5-এ, সেখানে কিন্তু এই সরপুরিয়াটা জিজ্ঞেস করা হয়েছিল। তো সরপুরিয়া হচ্ছে পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কৃষ্ণনগরের একটি ঐতিহ্যবাহী ও বিখ্যাত দুধের মিষ্টি। এটি মূলত ছানা, ক্ষীর এবং দুধের স্বর অর্থাৎ মালাই দিয়ে তৈরি করা এক ধরনের নরম ও সুস্বাদু মিষ্টি যা প্রাচীনকাল থেকে জনপ্রিয় রয়েছে। তো এটা কিন্তু এখান থেকে এমনিভাবে প্রশ্ন আসতে পারে। এছাড়া এই মিষ্টির উদ্ভাবক ছিলেন কে? কৃষ্ণনগরের অধরচন্দ্র দাস। এটি চৈতন্য মহাপ্রভুর প্রিয় খাদ্য ছিল বলেও জানা যায়। আর এটা খুবই গুরুত্বপূর্ণ মনে রাখবে যে এই যে সরপুরিয়া এটা কিন্তু জিআই ট্যাগ পেয়েছিল, যেটা 2017 সালে এটি ভৌগোলিক নির্দেশক বা জিআই ট্যাগ হিসেবে স্বীকৃতি পেয়েছিল। তো এই টার্মটাও কিন্তু মনে রাখবে, অনেক সময় জিআই ট্যাগ কত সালে সরপুরিয়া কোথায় পাওয়া যায় এবং কত সালে জিআই ট্যাগ, তো বিভিন্ন দিক থেকে প্রশ্ন করতে পারে, তাই সমস্ত ডিটেলস কিন্তু এখানে আলোচনা করা হচ্ছে। নেক্সট 2 নম্বর প্রশ্ন, রাজা ভাতখাওয়া অভয়ারণ্য কোথায় অবস্থিত। তো দেখো এটা কিন্তু এক কথায় উত্তর বললে পশ্চিমবঙ্গ, অর্থাৎ এখানে কিন্তু যা ক্যান্ডিডেট ছিল তাকে কিন্তু এটা জিজ্ঞেস করেছিল যে কোন রাজ্যে এই রাজা ভাতখাওয়া অভয়ারণ্য দেখা যায়, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ। এবার যদি এটারও ডিটেলস জানতে হয় তাহলে বলতে হবে যে রাজা ভাতখাওয়া অভয়ারণ্যটি পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলায় কিন্তু অবস্থিত। এর নামকরণের ইতিহাসটা একটু জানা যাক। তো শোনা যায় কোচবিহারের রাজা এই অরণ্যে ভুটান শাসকের সাথে সন্ধি করে এবং ভাত খেয়েছিল। অর্থাৎ কোচবিহারের যিনি রাজা ছিলেন তিনি ভুটানের যে শাসক, অর্থাৎ ভুটান একটা অন্য রাজ্য, অন্য দেশ। তো এই ভুটানের যেহেতু কোচবিহারের পাশাপাশি একটা যে তখনকার সময় যে ব্রিটিশ সময় বা সেই সময়কার যে মানচিত্রের ভিত্তিতে সেখানে ভুটানদের সাথে পশ্চিমবঙ্গের একটা গভীর যোগাযোগ ছিল, যেখানে কোচবিহার বলে যে একটা জায়গা, সেই কোচবিহার বর্তমানে যে জেলা সেটা কিন্তু আগে একটা আলাদা কিন্তু রাজ্যর মতো কিন্তু পরিচিত ছিল। তো সেই হিসাবে
সেই রাজ্যের যে রাজা ছিলেন তিনি কিন্তু ভুটানের শাসকের সঙ্গে একটা সন্ধি করেন এবং সেখানে তিনি ভাত খেয়েছিলেন, তাই এর নাম হয়েছিল রাজা ভাত খাওয়া। এখানে কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ মনে রাখবে যে অ্যানিম্যাল রেস্কিউ সেন্টারও কিন্তু এই রাজা ভাত খাওয়া অভয়ারণ্য রয়েছে, যেখানে আহত বাঘ ও চিতাবাঘের চিকিৎসা কেন্দ্র রয়েছে এই রাজা ভাত খাওয়া অভয়ারণ্যের মধ্যে। নেক্সট প্রশ্ন, সেটা হচ্ছে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী কে ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ তোমরা জানো যে প্রাইমারির যে বইগুলো সেখানে যে বিভিন্ন লেখক রয়েছে, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, সুকুমার রায়, পূর্ণলতা চক্রবর্তী, আরও অন্যান্য যেগুলো রয়েছে সুনীলম বসু, তাদের যে ছদ্মনাম, তারা কিসের সাথে যুক্ত, তাদের কয়েকটা বইয়ের নাম, শিশু সাহিত্যিক বইয়ের নাম বা শিশু সাহিত্যিক কয়েকজনের নাম বলো, কয়েকজন মহিলা শিশু সাহিত্যিকের নাম বলো, এই ধরনের কিন্তু প্রশ্নগুলো করা হচ্ছে এবারে। তাই সকলকে বলবো যে প্রাইমারির যে বইগুলো রয়েছে বাংলা বই, সেখানে যে লেখকগুলো রয়েছে প্রত্যেকটা লেখকের ডিটেলস পুঙ্খানুপুঙ্খ তথ্য জেনে যাবে। তাদের কয়েকটা উপন্যাসের নাম, কয়েকটা বইয়ের নাম, কয়েকটা গল্পের নাম, কয়েকটা ছড়ার নাম, এই ধরনের তথ্যগুলো কিন্তু জিজ্ঞেস করা হচ্ছে। তো দেখো, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ছিলেন একজন লেখক, চিত্রশিল্পী এবং প্রকাশক। তো উপেন্দ্র কিশোর রায়চৌধুরী সম্বন্ধে একটু জানা যাক। তো তিনি 1863 সালে জন্মগ্রহণ করেন এবং 1915 সালে ওনার মৃত্যু হয়। এবং আমি যে তথ্যগুলো নিয়ে এসেছি সেটা কিন্তু সম্পূর্ণ প্রাইমারির যে বাংলা বই, সে বাংলা বই থেকেই কিন্তু নেওয়া হয়েছে, কারণ ওখান থেকেই ওনারা প্রশ্ন করছেন, ওনাদের কাছে বই থাকছে। তো জন্ম বাংলাদেশের ময়মনসিংহের মসুয়ায়। তিনি ছিলেন একজন শিশু কিশোরদের উপযোগী ভাষার ছড়া, উপকথা, মনোরঞ্জক কাহিনী এবং বৈজ্ঞানিক কাহিনী রচনা করেছিলেন তিনি। তার লেখা ছেলেদের রামায়ণ, ছেলেদের মহাভারত, সেকালের কথা, টুনটুনির বই খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু প্রশ্ন করে, টুনটুনি বই কার লেখা। তারপরে আরও একটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গুপি গাইন, বাঘা বাইন, এটাও কিন্তু খুবই বিখ্যাত ওনার কি এই বইগুলো। তাছাড়া 1913 সালে তিনি ছোটদের জন্য সন্দেশ পত্রিকায় প্রকাশ করেন। এটা মনে রাখবে। সঙ্গীত জগতে এবং চিত্রবিদ্যাতেও তার কৃতিত্বের পরিচয় পাওয়া যায়। তার সন্তানদের মধ্যে ছিলেন কে? শুক্লতা রাও, পূর্ণলতা চক্রবর্তী, সুকুমার রায়, সুবিনয় রায় এবং পৌত্র অর্থাৎ নাতি সত্যজিৎ রায়, প্রত্যেকে কিন্তু শিশু সাহিত্যে অসাধারণ প্রতিষ্ঠা লাভ করেন। তো এগুলো কিন্তু মনে রাখতে হবে যে এই যে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর সাথে এনারা কী সম্পর্কিত সেটাও কিন্তু একটু মনে রাখার চেষ্টা করবে। শুক্লতা রাও, পূর্ণলতা চক্রবর্তী, সুকুমার রায়, সুবিনয় রায়, এগুলো হচ্ছে ওনার পুত্রী এবং তাছাড়া পৌত্র ছিলেন সত্যজিৎ রায়। নেক্সট তারপরে প্রশ্ন হচ্ছে যে বিহান শব্দের অর্থ কী? তো তোমরা জানো বিহান বলে একটা বই রয়েছে প্রি প্রাইমারি, এটা কিন্তু প্রি প্রাইমারি বই। তো এখানে কিন্তু বিহান শব্দের অর্থ জিজ্ঞেস করা হয়েছিল। বিহান বইটা কিন্তু সকলে একদম পড়বে, খুবই গুরুত্বপূর্ণ। সেখানে শিক্ষকরা কীভাবে শিক্ষার্থীদের শেখাবে আনন্দের ছলে, কীভাবে বিভিন্ন এক্সট্রা কারিকুলাম রয়েছে, কী কী অ্যাক্টিভিটিস রয়েছে, এগুলো কিন্তু অনেক প্রশ্ন রয়েছে। তোমরা বইটা কিন্তু থ্রোলিভাবে একটু পড়বে। তো বিহান শব্দের অর্থ হচ্ছে ভোর বা সকাল। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এবছরে অর্থাৎ কত সালে বলা হচ্ছে? 2013 সালে। 2013 সালে প্রথম প্রাক প্রাথমিক শ্রেণী চালু হয়েছে এবং সেই সময় থেকে এই বিহান বই দেওয়াটা কিন্তু শুরু হয়। জাতীয় পাঠ্যক্রমের রূপরেখা 2005 অনুযায়ী এই শ্রেণীর পাঠ্যক্রম এবং পাঠ্যসূচি হিসেবে বিহান বইটি বা গ্রন্থটি প্রস্তুত করা হয়েছে শিক্ষক শিক্ষিকাদের ব্যবহারের উদ্দেশ্যে। এটা কিন্তু শিক্ষক শিক্ষিকাদের ব্যবহারের উদ্দেশ্যে, এটাও কিন্তু মনে রাখবে। এই বিহান গ্রন্থটি যথাযথ ব্যবহারে প্রাক প্রাথমিক স্তরের শিখনে আনন্দ ও কর্মভিত্তিক যে শিখন, সেই শিখনটাকে সুনিশ্চিত করবে, এটাই কিন্তু প্রত্যাশিত। এখান থেকে কিছু টার্ম মনে রাখবে, সেটা হচ্ছে অলঙ্করণ কে করেছিল বিহান বইটি? সুব্রত মাঝি এবং প্রচ্ছদ করেছিলেন বিদিশা মুখোপাধ্যায়। এই যে বিভিন্ন বইয়ের অলঙ্করণ এবং প্রচ্ছদ কে করেছিলেন, এগুলো কিন্তু প্রশ্ন করছে। তো এগুলো কিন্তু তোমরা একটু খাতাতে নোট করবে বা লিখে নেবে। নেক্সট তারপরে 5 নম্বর প্রশ্ন, চতুর্থ শ্রেণীর পাতাবার বইয়ের মূল থিম কী? মূল থিম বা ভাবমূল কী? না, চতুর্থ শ্রেণীর বাংলা বইয়ের যে কেন্দ্রীয় ভাবমূল বা থিম হচ্ছে সেটা হচ্ছে কি না, রোমাঞ্চকর অভিজ্ঞতা এবং খেলার জগৎ। তোমরা যদি চতুর্থ শ্রেণী পাতাবার বইটা দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে যে সেখানে কী সুন্দর বিভিন্ন রোমাঞ্চকর যে গল্প বা কবিতাগুলো রয়েছে সেগুলো কিন্তু সেখানে দেওয়া রয়েছে। তো এর মূল থিম বা ভাব হচ্ছে কি না, রোমাঞ্চকর অভিজ্ঞতা এবং খেলার জগৎ। এটাই হচ্ছে চতুর্থ শ্রেণীর পাতাবার বইয়ের মূল থিম বা ভাবমূল। নেক্সট 6 নম্বর প্রশ্ন, চিহ্ন আপনি কোন ক্লাসের ছাত্রছাত্রীদের শেখাবেন? চিহ্ন, সরি এটা চিহ্নটা একটু ভুল হয়েছে, এটা তোমরা একটু লিখে নাও। আমি এটা একটু লিখে দিচ্ছি, এটা একটু তোমরা লিখে নাও। সেটা হচ্ছে জাস্ট ওয়েট, এটা হবে তোমাদের জ্যোতির চিহ্ন। কী হবে? একটু ওয়েট, এটা হবে তোমাদের জ্যোতির চিহ্ন। কি না, জ্যোতির চিহ্ন, ঠিক আছে।
একটু আমার লেখাটা ঠিক করে নিচ্ছি আমি। তো তার আগে বলে রাখি তোমাদের সকলকে, যারা প্রাইমারি ইন্টারভিউ রিলেটেড ক্লাসের জন্য প্রস্তুতি নিচ্ছ বা যারা প্রাইমারি ইন্টারভিউ প্রস্তুতি নিচ্ছ তাদের সকলকে বলবো যে চ্যানেলের মধ্য দিয়ে 3টা কিন্তু এখনও পর্যন্ত পিডিএফ ফাইল বানানো হয়েছিল, যেটা একটা হচ্ছে যে প্রাইমারি রিলেটেড ইন্টারভিউ বুক, এটা কিন্তু দাম বেড়ে গেছে। তোমরা ডিটেলস ভিডিও ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল যে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক রয়েছে এবং যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা দেখতে পাচ্ছ, এই হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু সকলে যোগাযোগ করবে। এই নাম্বারটা হচ্ছে, আমি একবার লিখে দিচ্ছি তাও, 82 50 24 14 85। তোমরা নোট করে নাও, এটা নাম্বারটা 82 50 24 14 85। এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ করলে, এটা কিন্তু অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার, মেসেজ করবে। হোয়াটসঅ্যাপ করলে এখান থেকে সমস্ত তথ্য পেয়ে যাবে। 3টা বই এখনও পর্যন্ত এই চ্যানেলের মধ্য দিয়ে বানানো হয়েছে। একটা হচ্ছে প্রাইমারি রিলেটেড যে ইন্টারভিউ প্রশ্নোত্তর বুক সেটা, দ্বিতীয় হচ্ছে ড্যামোর জন্য কী কী প্রস্তুতি নেবে সেটা, এবং তৃতীয় হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ এবং আমার জেলা নিয়ে। তো এই 3টা পিডিএফ ফাইল বানানো হয়েছে কম্বিনেশনভাবে। এর কিন্তু অফার ছিল সেই মুহূর্তে, অর্থাৎ 550 টাকাতে। এখন কিন্তু এই 3টা বইয়ের দাম বেড়ে গেছে। এর ডিটেলস তথ্য এটা কিন্তু ভুল দেওয়া রয়েছে। এখন ডিটেলস যদি জানতে চাও তো অবশ্যই যে নাম্বার দেওয়া রয়েছে, এই যে নাম্বার, এই নাম্বার কিন্তু সকলে হোয়াটসঅ্যাপ করবে, সেখান থেকে ডিটেলস তথ্য পেয়ে যাবে একদম সম্পূর্ণ আকারে। ওকে, তো চলো যে ক্লাসটা ছিল, যে প্রশ্ন ছিল সেটা আলোচনা করা যাক। তো দেখো নেক্সট যে প্রশ্ন ছিল সেটা হচ্ছে, আমি একটু সংশোধন করে দিয়েছি যে জ্যোতির্চিহ্ন আপনি কোন ক্লাসের ছাত্রছাত্রীদের জন্য শেখাবেন। তো দেখো জ্যোতির্চিহ্ন যে বিষয়টা সেটা কিন্তু শেখানো হয় ক্লাস 4-এ। তোমরা সকলে জানো যে ক্লাস 3-তে কোনো কিন্তু বাংলা ব্যাকরণ নেই, রয়েছে কিন্তু সেটা পাতাবার যে বই সেখানে শেষেই কিন্তু ইনক্লুড করা হয়েছে। অর্থাৎ যদি বলে যে বাংলা ব্যাকরণ কোন ক্লাস থেকে শেখাবে, সেটা হচ্ছে ক্লাস 3 থেকে রয়েছে। কিন্তু আলাদাভাবে যদি বলে বাংলা ব্যাকরণ কোথায় রয়েছে, না ক্লাস 4-এ, এবং সেই বইটির নাম কি, ভাষাপাঠ। তো এই যে জ্যোতির্চিহ্ন এটা কোন ক্লাসের ছাত্রছাত্রী শেখাবেন, সেটা হচ্ছে 4th শ্রেণী। এর প্রমাণ হিসেবেও তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি যে জ্যোতির্চিহ্ন কোন ক্লাসে রয়েছে। দেখো তোমরা এখানে যদি বইটা পড়ে থাকো তাহলে বুঝতে পারবে, এটা হচ্ছে ক্লাস 4-এর সূচিপত্র রয়েছে ভাষাপাঠের বইটা। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, এই যে আমি জুম করে দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে এই যে জ্যোতির্চিহ্ন। এই জ্যোতির্চিহ্নর কিন্তু ধারণা রয়েছে ক্লাস 4-এর ভাষাপাঠ যে বাংলা ব্যাকরণ বইটা সেখানে কিন্তু রয়েছে। তো বুঝতেই পারছো কেমনভাবে প্রশ্নগুলো করা হচ্ছে ইন্টারভিউতে। তো অবশ্যই সেগুলো কিন্তু সকলে তোমরা নোট করবে এবং পড়ার চেষ্টা করবে। ওকে, নেক্সট দেখো তারপরে কি বলা হচ্ছে যে তো এখানে বলা রয়েছে যে সাধারণত 4th শ্রেণীর শিক্ষার্থীদের ছাত্রছাত্রীদের যে জ্যোতির্চিহ্ন বা বিরাম চিহ্নের ব্যবহার শেখানো শুরু করা যেতে পারে। এই প্রশ্নটা কিন্তু করা হয়েছিল। নেক্সট তারপরে প্রশ্ন যে ক্যাশমিলন কি, ক্যাশমিলন কি। তো ক্যাশমিলন হচ্ছে এক ধরনের উল বা সুতো। ক্যাশমিলন হলো এক ধরনের সিনথেটিক উল বা সুতো যা পোশাক তৈরিতে ব্যবহৃত হয়। তো এই প্রশ্নটা দেখো কোথা থেকে করা হয়েছিল সেটাও কিন্তু তোমাদের আমি একটু দেখিয়ে দিচ্ছি। তো এই প্রশ্নটা করা হয়েছিল সম্ভবত ক্লাস 4-এর বইটাতে মনে হচ্ছে রয়েছে। ক্লাস 4-এর বইটাতে রয়েছে মনে হচ্ছে যে এই যে দেখো বলা রয়েছে এখানে যে আসলে ওটা ক্যাশমিলন। তাহলে ক্যাশমিলন কি না, সেটা হচ্ছে একটা সিনথেটিক উল। তো তোমরা দেখতেই পাচ্ছ যে বর্তমান পোশাক এবং উপাদানের যে উৎস, সেই চ্যাপ্টারতেই কিন্তু এই প্রশ্নটা করা হয়েছিল এবার ইন্টারভিউতে, এর আগে যে ইন্টারভিউ ফেজগুলো হয়েছে সেখানে। নেক্সট তারপরে প্রশ্ন দেখো কী রয়েছে, তারপরে বলা হচ্ছে যে ক্ষীরের পুতুল। এই যে ক্ষীরের পুতুল, এটি কার লেখা। তো ক্ষীরের পুতুল এটা কিন্তু লেখা হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুর। এটা কিন্তু একটা পড়া রয়েছে অবনীন্দ্রনাথ ঠাকুর, সেটা হচ্ছে তোমরা জানো যে সাথী বলে যে একটা পড়া রয়েছে, সেই সাথী পড়াতে কিন্তু লেখক হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুর। তো দেখো ক্ষীরের পুতুল হলো অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি বিখ্যাত শিশুতোষ উপন্যাস। এবার একটু অবনীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে জানলেই বুঝতে পারবো যে কী কী রয়েছে। তো দেখো অবনীন্দ্রনাথ ঠাকুর 1871 সালে জন্ম এবং 1951 সালে মৃত্যু। রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইপো অবনীন্দ্রনাথ ঠাকুর বা অবন ঠাকুর ছিলেন খুব বড় মাপের একজন আঁকিয়ে বা আর্টিস্ট, যেটা আঁকার জন্য তিনি খুবই বিখ্যাত। তিনি যেমন ভালো ছবি আঁকতেন তেমনি চমৎকার করে লিখতেও পারতেন। ছোটদের জন্য লেখা তার বইগুলি বাঙালির অক্ষয় সম্পদ। বাংলাদেশের আচার অনুষ্ঠান, ব্রতকথা, রূপকথা তার লেখায় নতুন করে প্রাণ পেয়েছে। ক্ষীরের পুতুল এই যে তোমরা দেখতে পাচ্ছ, এরা কিন্তু পড়েছে যে ক্ষীরের পুতুল কার, অবনীন্দ্রনাথ ঠাকুর। তাছাড়া রয়েছে শকুন্তলা, রাজকাহিনী, নালক, বুড়ো অ্যাংলা, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং ভূতপত্রীর দেশ ইত্যাদি তার লেখা ছোটদের কতগুলি বই। এগুলো কিন্তু ছোটদের কতগুলি বই রয়েছে। আর বড়দের জন্য তিনি লিখেছিলেন ভারত শিল্প, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বাংলার ব্রত, বাগেশ্বরী শিল্প প্রবন্ধাবলী, ভারত শিল্পের সরঙ্গ, এগুলো কিন্তু তিনি বড়দের জন্য লিখেছিলেন। তো বুঝতে পারছো যে কী ধরনের প্রশ্ন করা হচ্ছে।
নেক্সট তারপরে 9 নম্বর প্রশ্ন দেখো, দ্বিতীয় শ্রেণীর সহজপাঠ বইয়ের মূল বৈশিষ্ট্য কী? তো দ্বিতীয় শ্রেণীর সহজপাঠ বইয়ের মূল উদ্দেশ্য বা বৈশিষ্ট্য হচ্ছে কি, ছন্দে ছন্দে লেখা। কি না, ছন্দে ছন্দে লেখা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর যে সহজপাঠ বইয়ের মূল বৈশিষ্ট্য। তো অবশ্যই তোমরা বইগুলো পড়বে, দেখতেই পাচ্ছ কেমন প্রশ্ন করা হচ্ছে। তো সহজপাঠ সম্পর্কে একটু আমরা জানার চেষ্টা করব। তো দেখো কি বলা হচ্ছে, দ্বিতীয় শ্রেণীর সহজপাঠ বইটির মূল বৈশিষ্ট্য হলো এটি ছন্দে ছন্দে লেখা। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই বইটি শিশুদের কাছে বাংলা ভাষাকে সহজ ও আকর্ষণীয়ভাবে উপস্থাপন করে। এটা কি হচ্ছে না, বর্ণপরিচয়ের পরে এই বইটি পঠনীয়। এই বই কোনো কোনো শব্দের প্রথমে আঁকড়ি চিহ্ন, যেটা একার মাত্রা আঁকড়ি চিহ্নযুক্ত, এই যে মাত্রাগুলো বসিয়ে একটি বিশেষ উচ্চারণ বোঝানো হয়েছে, যেমন দেয়, দেয় থেকে দেয়, খেলা থেকে খেলা, দেখ থেকে দেখা। এছাড়া বানান ইত্যাদি বিষয়ে কিছু সংশোধনও করা হয়েছে এই বইটিতে। এটা কিন্তু তোমরা একটু মনে রাখবে। সহজপাঠ দ্বিতীয় ভাগ বইটির আকার, বিন্যাস এবং উপস্থাপনায় বিশ্বভারতীর সংস্করণকে হুবহু অনুসরণ করেছে। এটাও কিন্তু প্রশ্ন আসতে পারে যে এই যে সহজপাঠ বইগুলো রয়েছে প্রথম ভাগ দ্বিতীয় ভাগ, প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর জন্য, সেগুলো কোথা থেকে সংস্করণ করা হয়েছে না, বিশ্বভারতীর সংস্করণকে হুবহু অনুসরণ করা হয়েছে। নেক্সট 10 নম্বর প্রশ্ন, প্রথম শ্রেণীর সহজপাঠ বইয়ের মূল বৈশিষ্ট্য কী? তো প্রথম শ্রেণীর সহজপাঠ বইটির এটির মূল উদ্দেশ্য হচ্ছে বর্ণপরিচয় এবং শব্দ জ্ঞান। ডিটেলস কী রয়েছে না, প্রথম শ্রেণীর সহজপাঠ বইটির মূল বৈশিষ্ট্য হলো শিশুদের বাংলা বর্ণমালার সাথে পরিচয় করিয়ে দেওয়া এবং শব্দ জ্ঞান তৈরি করা। এটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এবং এতে সহজ শব্দ ও বাক্য ব্যবহার করা হয়েছে। আর এই যে বইগুলো এর যে মানে চিত্র বা ছবিগুলো এঁকেছে সেটা হচ্ছে কি নন্দলাল বসু। এটা কিন্তু তোমরা মনে রাখবে। নেক্সট তারপরে প্রশ্ন 11 নম্বর প্রশ্ন, এটা 15 দাগ হয়ে গেছে। 11 নম্বর প্রশ্ন, যে বন্দে মাতরম কার রচনা? তো দেখবে তোমরা অশোক স্তম্ভ সম্পর্কে, জাতীয় সঙ্গীত, বন্দে মাতরম বা এই যে প্রশ্নের উত্তরগুলো সেগুলো কিন্তু তোমরা যদি যে প্রাইমারির যে বইগুলো রয়েছে তার মধ্যে হচ্ছে কি না স্বাস্থ্যসারী শিক্ষা যে বইগুলো, সেখানে কিন্তু ডিটেলস তথ্য দেওয়া রয়েছে, একটু দেখে নেবে বইগুলো। ওকে, তো কী বলা হচ্ছে না, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বন্দে মাতরম ভারতের জাতীয় গান, যা 1882 সালে আনন্দমঠ উপন্যাসে প্রকাশিত হয়। এখান থেকেও কিন্তু প্রশ্ন করতে পারে যে জাতীয় গান কোনটা, না সেটা হচ্ছে বন্দে মাতরম। কে করেছিলেন, লিখেছিলেন না বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কত সালে, 1882 সালে। কোথায় না আনন্দমঠ উপন্যাসে প্রকাশিত হয়। এবার বলা হচ্ছে কি না, রবীন্দ্রনাথ ঠাকুর 1896 সালে কংগ্রেসের যে কলকাতা অধিবেশন হয়েছিল সেখানে কিন্তু এই গানটির উপরে প্রথম সুর দেন। জাতীয় স্বীকৃতিটা কবে পায় না 24শে জানুয়ারি 1950 সালে ডক্টর রাজেন্দ্র প্রসাদ একে জাতীয় গানের কিন্তু মর্যাদা দিয়েছেন। কত সালে না 24শে জানুয়ারি 1950 সালে। এবার দেখো একটু অনেকে কিন্তু কনফিউজ হয়ে যায়, সেটা একটু জেনে নাও। একটা হচ্ছে ন্যাশনাল সং। আমাদের ন্যাশনাল সং কি যদি বলা হয় আমাদের দেশের, দ্য ন্যাশনাল সং অফ ইন্ডিয়া ইজ বন্দে মাতরম। এটা হচ্ছে ন্যাশনাল সং কম্পোজড বাই সংস্কৃত, ইন সংস্কৃত, অর্থাৎ সংস্কৃতে কিন্তু এটা লেখা হয়েছিল বাই বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি। বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি যারা লেখা হয়েছিল দ্য ন্যাশনাল সংস কি বন্দে মাতরম। তাহলে আমাদের ন্যাশনাল সংস কি বন্দে মাতরম। এবং এছাড়া ইন্ডিয়ান ন্যাশনাল অ্যানথেম, এই স্তোত্র, এটা হচ্ছে কি না জনগণ মন। এটা কম্পোজড বাই নোবেল লিটারেচার রবীন্দ্রনাথ ট্যাগর, ওয়াজ অ্যাডাপ্টেড অন 24 জানুয়ারি 1950। এবং এটাও কিন্তু 1950 সালে 24 জানুয়ারি গ্রহণ করা হয় আমাদের কি আমাদের সংবিধানের মধ্যে। এবং এটা হচ্ছে আমাদের ন্যাশনাল অ্যানথেম। আর ন্যাশনাল সং বলতে গেলে কী হবে, বন্দে মাতরম। দুটো কিন্তু কেউ গুলিয়ে ফেলো না, এটাও কিন্তু প্রশ্ন করে। নেক্সট বলা হচ্ছে কোন রাজার নাম অনুসারে ভারত নামটি হয়েছে? তো এটা মনে রাখবে, ভরত রাজার নাম অনুসারে। এখানে কি বলা হয়েছে যে প্রাচীন হিন্দু পুরাণ ও মহাকাব্য অনুসারে রাজা ভরতের নাম অনুসারে আমাদের দেশের নাম ভারত বা ভারতবর্ষ হয়েছে। তো এই প্রশ্নগুলো কিন্তু করা হয়েছে এবং আগামীতে এই ধরনের প্রশ্ন করবে। তো তোমরা বুঝতে পারছো যে প্রাইমারি বইগুলো পড়াটা কতটা জরুরি, কারণ প্রাইমারি বইয়ের থেকে কিন্তু অনেক তথ্য দেওয়া রয়েছে, যে তথ্যগুলো থেকে কিন্তু প্রশ্ন করছে। তো তাই সকলকে বলবো থ্রোলিভাবে প্রি প্রাইমারি থেকে ক্লাস 5 পর্যন্ত সমস্ত বইগুলো পড়বে। এবং সাথে সাথে যাদের নিজস্ব সাবজেক্ট হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি বা বিভিন্ন যে সাবজেক্ট সায়েন্সের পার্টগুলো রয়েছে তাদেরকে বলবো যে তোমরা একটু ক্লাস 8 পর্যন্ত বইগুলো পড়ে নেবে, কারণ ওখান থেকেও কিন্তু প্রশ্ন করছে। তার উদাহরণ আমি পরবর্তী যে ক্লাসগুলো নিয়ে আসবো সেখানে কিন্তু দেখাবো কীভাবে ইতিহাসে এই যে প্রশ্নটা, এতে কিন্তু ইতিহাসের বইয়ে কিন্তু দেওয়া রয়েছে, বা এই যে ভূগোলের বইও কিন্তু দেখতে পাবে দেওয়া রয়েছে। তো এই প্রশ্নগুলো কিন্তু বিভিন্ন
যে ক্লাস 8 পর্যন্ত যে টেক্সট বুকগুলো রয়েছে সেখান থেকেও কিন্তু প্রশ্ন করা হচ্ছে। যদি কেউ টেক্সট বুকগুলো ডাউনলোড করতে না পারো, তা আমি কোনো একটা ক্লাসে অর্থাৎ পরের দিন যে ক্লাস হবে সেখানে কিন্তু আমি লিঙ্কটা শেয়ার করে দেবো ভিডিও ডেসক্রিপশন বক্সে, বা আমি টেলিগ্রাম চ্যানেলও দিয়ে দিতে পারি। সেখান থেকে তোমরা কিন্তু লিঙ্কটার দ্বারা বিভিন্ন যে বইগুলো রয়েছে প্রি প্রাইমারি ক্লাস 8 পর্যন্ত যে সমস্ত বইগুলো অ্যাভেলেবেল রয়েছে সেগুলো কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে। তো সকলে ডাউনলোড করে এখনও পড়ো, কারণ ভোটের পর ছাড়া তো আর ইন্টারভিউ হচ্ছে না। তার জন্য বলবো সকলকে ইন্টারভিউ প্রস্তুতি নেওয়ার জন্য অবশ্যই বইগুলো থ্রোলিভাবে পড়বে। আর এই যে ক্লাসগুলো, এই ক্লাসগুলো কিন্তু ডিটেলস আকারে তোমরা দেখতে পাবে এই যে চ্যানেলের প্লেলিস্টে তোমরা ভিজিট করে প্রথমে। আর এই যে প্রাইমারি টেট ইন্টারভিউ ক্লাস বলে রয়েছে প্লেলিস্টটা, এখানে দেখো অলরেডি 113টার মতো ক্লাস অলরেডি দেওয়া হয়ে গেছে। অনেক দিন থেকেই কিন্তু ক্লাস করানো হচ্ছে ইন্টারভিউ শুরুর আগে। তো যারা ক্লাসগুলো দেখোনি অবশ্যই প্লেলিস্টে গিয়ে ভিজিট করো চ্যানেলের, আর সেখান থেকে ক্লাসগুলো সকলে দেখে নিও। ওকে, তো যাই হোক, ক্লাসটা কেমন লাগলো সকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর যারা চ্যানেলে নতুন ভিউয়ার্স রয়েছে তারা অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবে। এই ধরনের সমস্ত ক্লাস একের পর এক কিন্তু দেওয়া হবে। কী ধরনের ইন্টারভিউতে প্রশ্ন করা হচ্ছে তার ডিটেলস পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা করা হবে। কোথা থেকে প্রশ্ন করা হচ্ছে তার কিন্তু তোমরা উদাহরণ দেখতেই পেলে, প্রমাণ তোমাদের দেখালাম। তো অবশ্যই কিন্তু ক্লাসগুলো মন দিয়ে দেখো। ক্লাসটি অবশ্যই বাকিদের সাথে শেয়ার করো, লাইক করো, আর চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে রাখবে। ওকে, ধন্যবাদ, জয় হিন্দ। সকলে প্রিপারেশনও ভালো করে সুস্থ থাকো, ভালো থাকো।